তৃণমূল কংগ্রেসও হারবে, মমতা বন্দ্যোপাধ্যায় হারবে, ভবানীপুর থেকে আমরা হারাবো মমতা বন্দ্যোপাধ্যায়কে। আজকে ভাবতে অবাক লাগে কোন পশ্চিমবঙ্গে বাস করছি। আমাদের অনেকে বলছেন দীপুচন্দ্র দাস তো বাংলাদেশের, আমাদের মাথা ব্যথা কেন? আমরা ভুলে যাই, আমাদের মনে থাকে না দীপুচন্দ্র দাস আর হরগোবিন্দ দাসের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই। মুর্শিদাবাদে শামশেরগঞ্জে হরগোবিন্দ দাস, চন্দন দাস বিজেপি করতো না, আরএসএস করতো না, বিশ্ব হিন্দু পরিষদ করতো না, সেকুলার কংগ্রেস করতো, সিপিএম করতো, ইন্ডি গঠবন্ধন ছিল। বাড়ির সামনে, স্ত্রীর সামনে, বৌমার সামনে কুপিয়ে মেরে আমি 5 ঘন্টা 45 ডিগ্রি সেন্টিগ্রেডে ঘুরে এসেছি, প্রত্যেকটা বাড়ি দেখেছি শমশেরগঞ্জে। বাচ্চা মেয়ে 10 দিন পর ফিরে এসেছে, আমাকে বলছে স্যার, আমার ফেসবুকে গেলে হয়তো এখনো সেই ভিডিওটা পাবেন, লাইভ করা হয়েছিল। বলছে স্যার আমাদের দোষ কি? আমরা কি শুধু হিন্দু এই জন্য দোষ? আরে হিন্দুর নামের জন্য যদি হিন্দুস্তানে মরতে হয় তাহলে ভারতবর্ষের হিন্দুরা আর কোথায় যাবে বলুন? আপনার 1000 টাকার লক্ষ্মীর ভান্ডার আপনাকে দীপুচন্দ্র দাস হওয়ার থেকে বাঁচতে পারবে? হরগোবিন্দ দাস হওয়ার থেকে বাঁচাতে পারবে? নাকি আপনি সবুজ সাথী সাইকেল নিয়ে এখান থেকে শ্রীলঙ্কায় চালিয়ে চলে যাবেন এই বাংলা ছেড়ে? তাই পরিষ্কার বলছি, লক্ষ্মীর ভান্ডার বিজেপি এলেও থাকবে, তৃণমূলের থেকে 1 টাকা হলেও আমরা বেশি দিব। দেশটাকে বাঁচান, পশ্চিমবঙ্গটাকে বাঁচান, না হলে পশ্চিমবঙ্গ যদি না বাঁচে আপনার থাকার জায়গা থাকবে না, আপনার ভূমি থাকবে না, আপনার মাটি থাকবে না। অনেক রথী মহারথী এসেছে। আজকে যে এই আরামবাগে বিধানসভায় আছি, লোকসভায় আছি, এখানে অনিল বসু নামে একজন নেতা হতেন সিপিএম এর, নিশ্চয়ই মনে আছে। 5 লক্ষ ভোটে জিততেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছিলেন যে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এখানে এলে আমাদের মহিলারা ওনাকে পশ্চাৎ দেশ দেখাবে, বলেছিলেন তো? পুরনো লোকেদের নিশ্চয়ই মনে আছে। উনি তো মারা গেছেন, তাই তো? জীবিত তো নেই। তার আত্মাটা ঢুকে গেছে ভাইপোর মধ্যে। উনি 5 লাখে জিততেন, ভাইপো এখন চুরি করে 7 লাখে জিতে। এখান থেকে সোজা আত্মাটা ওখানে চলে গেছে। সেই জন্য তিনি ভাইপো এখন 7 লাখ ভোটে জেতার চেষ্টা করছেন, আর বলছেন যে না, যে আমরা মানুষের জনগণের ভোটে জিতি। আরে জনগণের ভোটে জিতলে 7 লক্ষ ভোটে জেতা যায় না। আজকে ভাবতে পারেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আপনাদেরকে যারা বলেছিলেন ডবল ডবল চাকরি হবে, সেই মুখ্যমন্ত্রী বলছেন, কি বলছেন, যে আপনার বাড়িতে আমি 1000 টাকা দিয়েছি, আপনার বউকে বলুন ঘুগনি রান্না করতে, আর সেই ঘুগনি নিয়ে আপনি মেলায় বসুন, সেখানে বসে আপনি সেই ঘুগনি বিক্রি করুন। মাননীয় মুখ্যমন্ত্রী, আমার আপনার বাড়ির ছেলে মেয়েরা ঘুগনি বিক্রি করবে, আর আপনার ভাইপো কয়লা বিক্রি করবে, কোটি কোটি টাকা রোজগার করবে। এটা চলতে পারে না, এটা ভারতীয় জনতা পার্টি চলতে দেবে না। ভারতীয় জনতা পার্টি এটা চলতে দেবে না। আপনার পিসি আর ভাইপো ঢপের রাজত্ব চালাচ্ছে। ভাইপো নাকি জানুয়ারি মাস থেকে বিভিন্ন জায়গায় যাবে, সভা করবে। ভাইপো বলছে আমি বিভিন্ন জায়গায় যাব, সভা করব। আমি বলছি ভাইপো যত যায় যত ভালো, সামনে লোকে কয়লা চোরকে দেখবে, গরু চোরকে দেখবে, আর ভোটটা বিজেপিকে দিয়ে দেবে। মানুষ আরো বেশি করে বিজেপিকে ভোট দেবে, সেইটা আমাদের জন্য আরো বেশি উপকারী হবে। মুখ্যমন্ত্রী বিজিবিএস, ওনার যে শিল্প সম্মেলন, সেই শিল্প সম্মেলনে বলছে 2 কোটি লোককে নাকি উনি চাকরি দিয়েছেন। আপনারা নিশ্চয়ই টিভিতে শুনেছেন। বিজেপির লোককে বিশ্বাস করতে হবে না। আমি আরামবাগের সাধারণ মানুষকে জিজ্ঞেস করছি, যেখানে 7 জন লোক আছে খুঁজে দেখুন ওখানে 2 জন লোক চাকরি পেয়েছে কিনা। কারণ পশ্চিমবঙ্গে 7 কোটি ভোটার, 7 কোটি ভোটারের মধ্যে 2 কোটি যদি চাকরি পেয়ে থাকে, তাহলে প্রতি 7 জনে 2 জন করে তো লোক পাওয়া যাবে যারা চাকরি করবে। কেউ চাকরি পায়নি। মুখ্যমন্ত্রী বলছেন না, ওদেরকে যেতে দেব না। মুখ্যমন্ত্রী আর তৃণমূলের কার্যকলাপ থেকে আমাদের হিন্দি গানের কথা মনে পড়ে যাচ্ছে। বহু পুরনো একটা হিন্দি গান ছিল, না যাও সইয়া ছুড়া কে বইয়া কসম তোমারি মেরো পড়ুঙ্গি। তো মুখ্যমন্ত্রীর সেই অবস্থা, না যাও সাইয়া, অনুপ্রবেশকারীদেরকে সাইয়া। এখন তো বাংলাদেশ থেকে মৌলবীরা পর্যন্ত অফার পাঠাচ্ছে, ভাবতে অবাক লাগে। মুখ্যমন্ত্রীকে বলছে আপা আপনি আসুন এখানে। কোন ধার্মিক উন্মাদনার মধ্যে দিয়ে বাংলাদেশ যাচ্ছে? আমরা এই ধরনের পশ্চিমবঙ্গ চাই কি? আপনারা চান যে দীপু দাসের মতো, দীপুচন্দ্র দাসের মতো একটা ছেলে
তার দোষ কি ছিল? তাকে বাংলাদেশের রাস্তার মাঝখানে ধরে পেটানো হলো, হাউমাউ করে কাঁদছে ছেলেটি, বলছে না আমি কিছু করিনি, আমি কারো নামে কিছু বলিনি, কোন ধর্মের নামে খারাপ কিছু বলিনি। পেটানো হলো, পুলিশ ধরে নিয়ে গেল, পুলিশকে জনতা বাধ্য করলো যে আমাদের হাতে ছেড়ে দাও। ভাবুন, সামনে উন্মত্ত হাজার হাজার জনতা, দীপুচন্দ্র দাস কাঁদছে, আমি কিছু করিনি, বেদম প্রহার, তারপরে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দিয়ে গাছে ঝুলিয়ে দেওয়া হলো, তারপর জীবন্ত আগুন দিয়ে দেওয়া হলো। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের কোন নেতাকে প্রতিবাদ করতে দেখেছেন? প্রতিবাদ করতে? কোন তৃণমূলের নেতা প্রতিবাদ করেনি। ভারতীয় জনতা পার্টি প্রতিবাদ করছে, সাধু সন্তরা নেমে প্রতিবাদ করছে, আর সেই সাধু সন্তদের উপরে লাঠিচার্জ করছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের নেতারা হয়তো ইতিহাস ভুলে গেছে, এক সময় ইন্দিরা গান্ধী এই ভারতবর্ষের দুর্দন্ত প্রতাপ নেত্রী ছিলেন, তার সামনে দাঁড়ানোর কারো ক্ষমতা ছিল না। পত্রতী মহারাজ বলে সেই সময় একজন সন্ন্যাসী ছিলেন, তিনি দিল্লিতে গো হত্যা বন্ধের প্রতিবাদে আন্দোলন করেছিলেন। ইন্দিরা গান্ধী সেদিন গুলি চালিয়েছিল, সাধু সন্ন্যাসীদের উপরে লাঠিচার্জ করিয়েছিল। আমাদের সন্ন্যাসীরা বলেছিলেন ইন্দিরা গান্ধীর পতন আসন্ন, অন্যরা সবাই হেসেছিল, কংগ্রেস হেসেছিল, বলেছিল ইন্দিরা গান্ধীকে হারানো সম্ভব নয়। কিন্তু আমাদের সাধু সন্ন্যাসীদের কথা মিথ্যে হতে পারে না। ইন্দিরা গান্ধী শুধু হেরেছিলেন নয়, জেলে গিয়েছিলেন। তৃণমূল কংগ্রেসও হারবে, মমতা বন্দ্যোপাধ্যায় হারবে, ভবানীপুর থেকে আমরা হারাবো মমতা বন্দ্যোপাধ্যায়কে। আজকে ভাবতে অবাক লাগে, কোন পশ্চিমবঙ্গে বাস করছি। আমাদের অনেকে বলছেন দীপুচন্দ্র দাস তো বাংলাদেশের, আমাদের মাথা ব্যথা কেন? আমরা ভুলে যাই, আমাদের মনে থাকে না দীপুচন্দ্র দাস আর হরগোবিন্দ দাসের মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই। মুখ্যমন্ত্রী বলছেন না ওদেরকে যেতে দেব না। মুখ্যমন্ত্রী আর তৃণমূলের কার্যকলাপ থেকে আমাদের হিন্দি গানের কথা মনে পড়ে যাচ্ছে। বহু পুরনো একটা হিন্দি গান ছিল, না যাও সাইয়া ছুড়া কে ভাইয়া কসম তোমারি মেরো পড়ুঙ্গি। তো মুখ্যমন্ত্রীর সেই অবস্থা, না যাও সাইয়া, অনুপ্রবেশকারীদেরকে সাইয়া, এখন তো বাংলাদেশ থেকে মৌলবীরা পর্যন্ত অফার পাঠাচ্ছে। ভাবতে অবাক লাগে, মুখ্যমন্ত্রীকে বলছে আপা আপনি আসুন এখানে। কোন ধার্মিক উন্মাদনার মধ্যে দিয়ে বাংলাদেশ যাচ্ছে? আমরা এই ধরনের পশ্চিমবঙ্গ চাই কি? আপনারা চান যে দীপু দাসের মতো, দীপুচন্দ্র দাসের মতো একটা ছেলে, তার দোষ কি ছিল? তাকে বাংলাদেশের রাস্তার মাঝখানে ধরে পেটানো হলো, হাউমাউ করে কাঁদছে ছেলেটি, বলছে না আমি কিছু করিনি, আমি কারো নামে কিছু বলিনি, কোন ধর্মের নামে খারাপ কিছু বলিনি। পেটানো হলো, পুলিশ ধরে নিয়ে গেল, পুলিশকে জনতা বাধ্য করলো যে আমাদের হাতে ছেড়ে দাও। ভাবুন, সামনে উন্মত্ত হাজার হাজার জনতা, দীপুচন্দ্র দাস কাঁদছে, আমি কিছু করিনি, বেদম প্রহার, তারপরে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দিয়ে গাছে ঝুলিয়ে দেওয়া হলো, তারপর জীবন্ত আগুন দিয়ে দেওয়া।